এক গ্রামে বাস করত রাবেয়া নামের এক বৃদ্ধ মহিলা। তার সাথে থাকত তার ছেলে কাশেম। মা, আমি তাহলে এখন কাজে বের হয়ে যাচ্ছি। তুমি সাবধানে থেকো কিন্তু। আজকে আমার ফিরতে রাত হবে। বাবা কাশেম, তোকে একটা কথা বলবো বলবো করে আর বলাই হচ্ছে না। হ্যাঁ মা, বলো। যা বলবে একটু তাড়াতাড়ি করে বলো, আমার হাতে আবার বেশি সময় নেই। আমার তো বয়স হয়েছে, তা তো তুই দেখতেই পাচ্ছিস। সারাদিন সংসারের এত কাজ একা হাতে করতে যে খুব কষ্ট হয়ে যায় বাবা। আর তোরও তো বয়স কম হলো না। এবার একটা ভালো মেয়ে দেখে বিয়েটা কর বাবা। ঘরে নতুন বৌমা আন। আমারও তো বয়স হয়েছে, একটু নাতিপুতির মুখ দেখে যদি মরতে না পারি, তাহলে তো মরেও শান্তি পাবো না বাবা। ও, এই কথা। আমি ভাবলাম আবার কে নাকি। ঠিক আছে, তুমি যখন এত করে চাইছো, আমি তোমার সাথে এ বিষয়ে পরে কথা বলবো। আমার এখন দেরি হচ্ছে। মা, আমি গেলাম তাহলে। ঠিক আছে বাবা, তাহলে এবারে তুই বেরিয়ে পড়, আর দেরি করিস না। এই বলে কাশেম সেখান থেকে চলে গেল। যাক, ভালোই হলো। এবার মনে হয় ছেলেটার একটু সুমতি হয়েছে। যাই, ঘরে গিয়ে বাকি কাজগুলো সেরে ফেলি তাড়াতাড়ি। এভাবে দেখতে দেখতে কেটে গেল কয়েক মাস। মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি বাইরে আসো, দেখে যাও কাকে নিয়ে এসেছি। কি হয়েছে বাবা? এভাবে ডাকছিস কেন রে? আর এটা তো সাথে কে? এই দেখো, তোমার জন্য নতুন বৌমা এনেছি। আর তোমার কোনো চিন্তা নেই। এবার তুমি তোমার বৌমাকে বরণ করে ঘরে তোলো। বাহ, এতদিনে আমার ঘরের লক্ষ্মী আসলো। আজকে আমার ফাঁকা ঘরটা আনন্দে ভরে উঠবে। আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। আপনার আনন্দের দিন হবে নাকি দুঃখের দিন হবে সেটা আমি বলতে পারলাম না। তবে সব কথা কি বাইরে দাঁড়িয়ে শেষ করে ফেলবেন নাকি? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, পাটা একদম ব্যথা হয়ে গেছে। আমার এত সময় দাঁড়িয়ে থাকার এত অভ্যাস নেই। সে কি বৌমা, এই মাত্রই তো এলে, এতটুকুতেই ক্লান্ত হয়ে গেলে বুঝি? তাহলে সারা জীবন এই সংসারের হাল কিভাবে ধরবে মা? সংসার যে এত সহজ জায়গা নয়। ওগো, দেখেছো তোমার মায়ের কথার কি ছিরি? নতুন বউয়ের সাথে কেউ এমন করে কথা বলে? আসতে না আসতে আমার সাথে কেমন দুর্ব্যবহার শুরু করে দিয়েছে। মা, ও তো ঠিকই বলছে। তুমি এমন করে ওর সাথে কেন কথা বলছো? এতদিন তো নতুন বউ দেখার জন্য আমাকে পাগল করে দিচ্ছিলে। তোমরা বাপু মা ছেলে মিলে ঝগড়া করতে থাকো, আমি একাই ঘরে চলে গেলাম। দরকার নেই আমাকে বরণ করে নেয়ার। তবে এ দিনের কথা আমি ভুলবো না। আমাকে অপমান করার শোধ আমি তুলেই ছাড়বো, এই বলে দিলাম। এই বলে কাশেমের বউ ও কাশেম ঘরে চলে গেল। হায় পোড়া কপাল, নতুন বউয়ের এ কি ব্যবহার! নাকি আমারই ভুল? বয়স হয়েছে হয়তো, তাই আর আজকালকার ছেলে মেয়েদের সাথে তাল মিলিয়ে চলতে পারি না। যাই, ওদের জন্য খাবারের ব্যবস্থা করি। সারা জীবন দেখেছি নতুন বউ ঘরে আসলে শাশুড়িরা মিষ্টি মুখ করায়, কত কিছু উপহার দিয়ে বরণ করে নেয়। আর আমার কি পোড়া কপাল! এই ছিল আমার কপালে! ছি 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 ছি।
এই দেখো বৌমা, তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। আমার হাতের বানানো খেজুর গুড়ের মুড়ির মোয়া। নাও মা, খেয়ে দেখো কেমন হয়েছে বলো। কাশেম খুব পছন্দ করে, তাই বানিয়েছিলাম। তোমার মার হয়তো বয়সের সাথে সাথে বুদ্ধিটাও একদম গেছে। তা না হলে কি কেউ নতুন বউকে এমন গুড়মুড়ি দিয়ে মিষ্টি মুখ করায়? মা, এসবের মানে কি? তুমি কেন আমাকে বারবার নতুন বউয়ের সামনে অপমান করছো? তুমি জানো না নতুন বউকে কিভাবে বরণ করতে হয়, কিভাবে মিষ্টি মুখ করাতে হয়? তুমি মিষ্টি, পায়েস এগুলোর ব্যবস্থা কেন করোনি? বাবা কাশেম, তুই তো আমাকে আগে থেকে বৌমার ব্যাপারে কিছুই জানাসনি বাবা। তুই তো আমাকে বলিসনি আজই তুই বৌমাকে বাড়িতে নিয়ে আসবি। মানে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে গিন্নি, আমি কালকে আমাদের গ্রামের সবচেয়ে ভালো মিষ্টির দোকান থেকে তোমার জন্য মিষ্টি নিয়ে আসবো। আর দুপুরবেলা খাওয়ার জন্য সবচেয়ে ভালো হোটেল থেকে তোমার জন্য খাবার নিয়ে আসবো। এখন যা সামনে আছে এটা খেয়ে নাও তো দেখি। আর মা, তুমি এখন তোমার ঘরে যেতে পারো। শুনেছি নতুন বউদের শাশুড়িরা কত কিছু উপহার দেয়, সোনা গয়না, শাড়ি। কই, আমি তো এসব কিছুই পেলাম না। পাবে পাবে গিন্নি, তুমিও পাবে। আমার মায়ের কাছে অনেক দামি একটা উপহার আছে তোমার জন্য। মা তো আমাকে সবসময় বলতো আমার বিয়ে হলে আমার বউকে মা একটা দামি উপহার দেবে। এ কথা বলতে না বলতেই কাশিমের মা ওদের ঘরে আসে। এই নাও বৌমা, আমার তরফ থেকে তোমার জন্য এই উপহারটা রাখো। আমার কাছে এটার মূল্য অনেক। আজ থেকে তুমি এটা যত্ন করে তোমার কাছেই রাখো। তাই বুঝি অনেক মূল্যবান? কি এমন জিনিস দেখি, আমার তো তলিস হয়েছে না। ইয়ে কি, এটা তো একটা শাড়ি মাত্র, তাও তো মনে হচ্ছে এটা অনেক পুরনো দিনের শাড়ি। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক বলেছ। এই শাড়িটা আমার শাশুড়ির বিয়ের শাড়ি। আর এটা দিয়ে তোমার শ্বশুরও আমাকে বাড়িতে বউ করে এনেছিল। এই শাড়ি যে এই বংশের ঐতিহ্য বহন করে। আজ থেকে সেই পরম্পরা, এই শাড়ি তোমার মা। তুমি এটা খুব যত্ন করে রেখো। এটা যে অনেক মূল্যবান আমাদের কাছে। ছি 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 ছি, এই আপনার মূল্যবান উপহার? এভাবে একটা পুরাতন শাড়ি দিয়ে আমাকে এভাবে অপমান করা হলো? আমি ভেবেছিলাম কোনো দামি গয়না হবে হয়তো, শেষমেশ কিনা এই পুরন শাড়ি। এইসব পুরনো আদিম যুগের শাড়ি তো মানুষ জি চাকরকে দেয়। দেখেছো তোমার মা কেমন বারবার আমাকে অপমান করছে? তুমি কিছু বলো না বলেই এমন সাহস পায়। গিন্নি, এসব নিয়ে আর ঝামেলা বাড়িও না তো। কাল থেকে ঝামেলা দেখতে দেখতে আমি বিরক্ত। আমি এক্ষুনি যাচ্ছি, তোমার জন্য একটা নতুন বেনারসি শাড়ি এনে দিচ্ছি। কাশিটা বেড়েই চলেছে। যাই, ছেলেটাকে ওষুধ আনার কথাটা বলে আসি একবার। দেখো গিন্নি, তোমার জন্য বেনারসি শাড়ি এনেছি, পছন্দ হয় কিনা বলো। আর গ্রামের সবচেয়ে ভালো হোটেল থেকে মোরগ পোলাও নিয়ে এসেছি। বাবা কাশেম, ও তোরা হয়তো ব্যস্ত আছিস, আমি পরে আসবো তাহলে। না,
আবার পরে কেন? কি বলতে এসেছিলে বলেই যাও না। বৌমার জন্য শাড়ি আনতে গিয়েছিলি বুঝি? ও, বেশ ভালোই করেছিস। তা বাবা, আমার জন্য কাশির ওষুধটা এনেছিস কি? তোকে যে কত করে বললাম। আর দেখ, কাশিটা থামার নামই নিচ্ছে না। দেখতেই তো পারছো মা, নতুন বিয়ে করেছি, কত দৌড়াদৌড়ি আর ব্যস্ততার ভিতরে সময় কাটছে। এত ব্যস্ততার ভিতরে সামান্য ওষুধ আনার কথা কার মনে থাকবে? ও, সামান্য কাজ বুঝি? ঠিক আছে, আমার ওষুধ তোর আনতে হবে না। আমার কাছে তুই টাকাটা দিয়ে দে, আমি নিজে গিয়ে নিয়ে আসবো। দেখেছো তোমার মা আমার সাথে কেমন পাল্লা দেয়? তুমি আমার জন্য বাজার থেকে এসব কিনে এনেছো বলে তারও এখন পাল্লা দিয়ে টাকার প্রয়োজন হয়ে পড়েছে। ওষুধ কেনা না ছাই, টাকা নেয়ার মতলব সব। আপনাদের মতো বুড়ো মানুষদের তো কখনো ওষুধ খেতে দেখিনি। সারা জীবন তো দেখেছি বয়স্ক মানুষেরা গাছরা ছালবাকল খেয়ে তাদের রোগ সারায়। আর এই যে, তোমাকেও বলে দিচ্ছি, কথায় কথায় এভাবে মাকে টাকা বের করে দেবে না। অপ্রয়োজনে টাকা অপচয় করা আমি একদমই পছন্দ করি না। এসব কথা শোনার পরে কাশেমের মা সেখান থেকে চলে গেল। হায় পোড়া কপাল, এই বুঝি ছিল আমার ভাগ্যে, যে ছেলের জন্য দিন রাত পরিশ্রম করে এত বড় করলাম, সেই ছেলের বউর থেকে আজ আমাকে প্রতিদিন এত অপমানিত হতে হচ্ছে। এই দিন দেখার আগে আমার মরণ কেন হলো না? এভাবেই কেটে গেল অনেক দিন। মা, আপনাকে একটা কথা বলার ছিল। আজ রাতে আমার ভাই আসবে। কালকে আপনার ছেলেও আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি। মা আমাদেরকে পিঠের দাওয়াত দিয়েছে। এটা তো খুব ভালো কথা বৌমা। ঠিক আছে, তাহলে কাল তোমরা দুজন ভালোভাবে যেও। হ্যাঁ, তা তো যাবই। আপনি না বললেও যেতাম, কিন্তু কথা সেটা না। আজকে আমার ভাই আসছে, ওকে তো আর আমি নিচে শুতে দিতে পারি না এই শীতকালে। তাই বলছিলাম কি, আপনি আজকে কোনো মতে রাতটাও আমাদের খোলা বারান্দায় কাটিয়ে দিন। আর আপনার ঘরে আমার ভাই থাকবে। ওকে তো আর আমি এই শীতকালে মাটিতে শুতে দিতে পারি না, তাই না? বৌমা, তুমি তো দেখতেই পাচ্ছ শীতকালে আমার কাশিটা ঠান্ডায় কত বেড়েছে। এরপরে যদি আমি ওই খোলা বারান্দায় থাকি, তাহলে আমার অবস্থা কি হবে? আমি এত কিছু জানতে চাই না। আমি শুধু সময় মতো ঘর ফাঁকা চাই, এই বলে গেলাম। এরপর রাতের বেলা বুড়ি তার বউয়ের কথা মতো বাড়ির খোলা বারান্দায় চলে যায়। শীতে যে শরীরটা জমে যাচ্ছে, হায় পোড়া কপাল, কোন পাপের শাস্তি পাচ্ছি আমি? এই বয়সে নিজের ঘর ছেড়ে খোলা বারান্দায় রাত কাটাতে হচ্ছে। এই রাতটা যে মনে হচ্ছে শেষই হচ্ছে না, কখন যে ভোরের আলো ফুটবে। সেদিন রাতে বুড়ি কোনো মতে নির্ঘুম রাত কাটায়। ও একটা সময় পরে ভোরের আলো ফোটে। সারা রাত বুড়ি বাহিরে থাকার কারণে তার শরীর সকালে আরো অনেক বেশি খারাপ হয়ে যায়। এদিকে কাশিমের বউ ঘর থেকে বেরিয়ে তার শাশুড়ির কাছে আসে। মা, এখন আপনি ঘরে যেতে পারেন। আমার ভাই অনেকক্ষণ হলো ঘুম থেকে উঠে পড়েছে। এরপর বুড়ি তার ঘরে গিয়ে শুয়ে পড়ল। সেদিন তার গায়ে অনেক জ্বর আসে। জ্বরে যেন গাটা পুড়ে যাচ্ছে,
কাশিটাও খুব বেড়েছে, গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। যদি কেউ পানিটা একটু এগিয়ে দিত। মা, আমরা এখন রুবিদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তুমি ভালোভাবে ঘর বাড়ি দেখে শুনে রেখো, এটাই বলার জন্য এসেছিলাম। চলো রুবি, আমাদের আর দেরি করা ঠিক হবে না। বাবা কাশেম, যাওয়ার আগে আমাকে একটু পানিটা এগিয়ে দিয়ে যা বাবা। গায়ে এতটুকু শক্তি নেই যে উঠে দাঁড়াবো। এই যে আবার শুরু হয়ে গেল। দেখেছো তোমার মা কেমন ঘোড়া দেখলে খোড়া সাজে? এই যে এখানেই রয়েছে পানি, তাও মহারানী এতটুকু উঠে নিজে নিয়ে খেতে পারছে না। চলো তো চলো, এসব তামাশা দেখে আর দেরি করে লাভ নেই। এই বলে রুবি ও কাশেম সেখান থেকে চলে গেল। বাবা কাশেম, দাঁড়া দাঁড়া বাবা, আমাকে শেষবারের মতো একটু পানি দিয়ে যা। মৃত্যুর আগে তোদের হাতে আমাকে শেষবারের মতো পানি খাওয়ার সুযোগটা দে বাবা। তোর মাঝে আর তোদের জ্বালাবে না, একটা বার ফিরে তাকা। মায়ের এই আর্তনাদ তার পাষাণ ছেলেকে পিছু ফেরাতে পারল না। বুড়িও এ কষ্ট সইতে না পেরে শেষ পর্যন্ত তার ছেলেকে মৃত্যুর আগে অভিশাপ দিয়ে গেল। তোর মতো ছেলে যেন আর কারো না হয়, তোকে আমি অভিশাপ দিয়ে গেলাম। তোর জীবনে এই সুখ বেশি দিন সইবে না। এই বলে বুড়ি পানির জন্য ছটফট করতে করতে বিছানা থেকে ওঠার চেষ্টা করে ও পাশেই থাকা পানির কলসিটা ধরার চেষ্টা করে, কিন্তু সে খাট থেকে নিচে পড়ে যায় ও সেখানেই তার মৃত্যু হয়। আর এদিকে কাশেমও তার শ্বশুর বাড়িতে পৌঁছে যায়। কাশেম হঠাৎ করেই তার বাক শক্তি হারিয়ে ফেলে। সে অনেক চেষ্টা করার পরেও আর কথা বলতে পারে না। এসব আমি কি দেখছি? এসব কি রুবি? তার মানে কি তুই এই বোবা লোকটাকে বিয়ে করেছিস? চি 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 চি, এই বোবা লোকটাকে কখনোই আমার মেয়ের জামাই বলে আমি স্বীকার করব না, এই আমি বলে দিলাম। ঠিকই বলেছ বাবা, এই বোবা স্বামীর পরিচয় দিতে তো আমারও ঘৃণা হচ্ছে। আমার পক্ষে সম্ভব না এই বোবার সাথে সংসার করা। তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে চলে যাও। তোমার সাথে আজকের পরে আমার আর কোনো সম্পর্ক নেই। এভাবেই কাশেম তার মায়ের অভিশাপে বাক শক্তি হারিয়ে সারা জীবনের মতো বোবা হয়ে যায়, আর তার বউও তাকে চরম অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সুজনকে গিয়ে বাজারের ব্যাগটা দিয়ে আসি। শুয়ে থেকে আর কাজ নেই, 3 দিন যাবত ঘরে কোনো বাজারই নেই। আবার সুজন, বাজারে সদাই তো কিছু নেই ঘরে, কিছু বাজার করে আন বাবা। কিরে, তোর কি শরীরটা খারাপ লাগছে না? কিরে, কি হয়েছে তোর? মা, মাথাটা ভীষণ ব্যথা করছে, আর সাথে মনে হচ্ছে জ্বরও আসবে। গত 2 দিন তো কাজও বন্ধ ছিল, আজ থেকে আবার কাজে যাওয়ার কথা ছিল,
কিন্তু মনে হচ্ছে আজ এই শরীর নিয়ে আর কাজে যেতে পারবো না মা। ও তাই নাকি রে? ঠিক আছে বাবা, তোকে আর বাজার করতে বাইরে যেতে হবে না। আমি দেখছি কি করা যায়। যাই গিয়ে দেখি বাড়ির আশেপাশে কোথাও থেকে একটু শাক পাতার ব্যবস্থা করতে পারি কিনা। তারপর আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে তোর জন্য আমি ওষুধ নিয়ে আসছি। তুই বরং একটু বিশ্রাম নে বাবা। গত দুদিন এমনিতেই কাজ বন্ধ ছিল, তারপরে আবার আজ থেকে আমি অসুস্থ। ঘরে তো কোনো টাকাও নেই মা, তুমি কিভাবে ওষুধ আনবে? টাকা কোথায় পাবে? ও সব নিয়ে তোকে একদমই ভাবতে হবে না। তুই নিশ্চিন্তে একটু বিশ্রাম কর। পারলে একটা ঘুম দে। রান্না বান্না শেষ করলে আমি তোকে ডেকে দেব। আমি গেলাম, দেখি রান্নার কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ছেলেটার শরীর তো একদমই দুর্বল হয়ে গিয়েছে। যদি এ সময় ওকে একটু ডিম দুধ খাওয়াতে পারতাম, মনে হয় গায়ে একটু বল পেত। যাই, পারুলের মার কাছে একটু গিয়ে দেখি। ওদের তো শুনেছি মুরগিতে ডিম দেয়। যদি পারুলের মার থেকে একটু ডিম আর দুধ আনতে পারি, তাহলে ছেলেটাকে একটু খাওয়াতে পারবো। ও পারুলের মা, বাড়িতে আছো? একটু বাইরে আসো তো দেখি। কি হয়েছে? কি দরকার যে এত জোরে জোরে চিৎকার করছো ভর দুপুরে? পারুলের মা, আমার ছেলেটা সকাল থেকেই খুব অসুস্থ। আমাকে দুটো ডিম আর তোমার গরুর থেকে একটু যদি দুধ দিবে, তা দিয়ে এ বেলায় ছেলেটার মুখে দু মুঠো ভাত তুলে দিতে পারতাম। হ্যাঁ, দেব না কেন? অবশ্যই দেব। এগুলো বিক্রি করাই তো আমাদের কাজ। কই, টাকা এনেছো? আমার কাছে তো কোনো টাকা নেই এই মুহূর্তে। দুদিন ছেলেটার কাজ বন্ধ ছিল, আজ আবার অসুস্থ হয়ে পড়েছে। ও কাজ না করলে যে আমাদের ঘরে কোনো টাকাই আসে না। আমি এই মুহূর্তে তোমাকে টাকা দিতে পারছি না। ছেলেটা সুস্থ হয়ে কাজ করা শুরু করলেই আমি তোমাকে টাকাটা দিয়ে দেব, কথা দিলাম। এখনকার মতো আমাকে একটু বাকিতে দাও না। না 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 বাপু, তা হবে না। যদি নিতে হয় নগদে টাকা দিয়ে নিতে হবে। আমরা বাকিতে বেচা কেনা করি না। এই যে দেখো দুধের বালতি, একটু পরেই আমার ছেলে এগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। বাজারে বিক্রি করলে এমনিতেই নগদ টাকা পাওয়া যাবে। তাহলে তোমার কাছে অযথা কেন বাকিতে বিক্রি করতে যাব শুনি? না 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 না, পারুলের মা, এভাবে বলো না। আমার ছেলের জন্য একটু দুধ রাখো না। আচ্ছা দাঁড়াও, আমি টাকার ব্যবস্থা করছি। এই যাব আর আসবো। তার মানে বইয়ের কাছে টাকা ঠিকই আছে, শুধু বাকিতে নেয়ার ধান্দা। আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই। এসব ছলচাতুরে ব্যবসা করতে করতে বহু দেখেছি। এখন আর এসব ছলচাতুরিতে আমি আর কোনো পাত্তাই দেই না। এই পিতলের থালা দুটো ছিল আমার ঘরে। বিয়ের পর সুজনের বাপ এই থালা দুটো এনেছিল আমাদের দুজনের জন্য। এই থালা দুটো দিয়েই আমার সংসার জীবন শুরু করেছিলাম। কতই না স্মৃতি জড়ানো আছে এই থালা দুটোতে, কি আর করার।
গরিবের কাছে এই স্মৃতিকে জিয়ে রাখা যেন এক বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। যাই, একটা থালা পারুলের মায়ের কাছে রেখে আসি, তার বদলে ডিম আর দুধ নিয়ে আসি। কেউই তো আজকাল বাকিতে কিছু দিতে চায় না। এই দুনিয়াটা যে বড় স্বার্থপর হয়ে গিয়েছে। এই বলে বুড়ি তার থালাটা নিয়ে পারুলদের বাড়িতে যায়। পারুলের মা, এই নাও, এটা অনেক পুরনো দিনের একটা পিতলের থালা, বেশ মজবুত। আজকাল এসব থালা একদমই দেখা যায় না। এই থালাটা তোমার কাছে রাখো, যখন আমার টাকা হবে তখন আমি আবার এটা নিয়ে যাব। এখনকার মতো এই থালার বিনিময়ে তুমি আমাকে একটু ডিম আর দুধ দাও। ঠিক আছে বুড়িমা, আমি তোমার জন্য দুধ আর ডিম নিয়ে আসছি। এই নাও বুড়িমা, তোমার ডিম আর দুধ। কি করে যে তোমাকে ধন্যবাদ দেব পারুলের মা, তুমি যে আমার বড় উপকার করলে। তাহলে আমি এখন গেলাম, আমার থালাটা তুমি যত্ন করে রেখে দিও। এরপর বুড়ি তার রান্না শেষ করে তার ছেলের জন্য খাবার নিয়ে তার ঘরে আসে। সুজন, ও বাবা সুজন, ওঠ এবার বাবা, দেখ তোর জন্য আমি ডিম নিয়ে এসেছি, খাবারগুলো খেয়ে নে বাবা। এরপর সুজন তার মায়ের ডাক শুনে ঘুম থেকে উঠে খাবার খেতে বসে পড়ে। মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না, তুমিও আমার সাথে খেতে বসো একসাথে। তোমার থালাটা নিয়ে আসো মা, কতদিন হলো দুপুরে একসাথে তোমার সাথে খাওয়া হয় না। তোকে কি করে বলি রে বাবা, আমার থালাটা যে আর নেই, আমি কি করে তোর পাশে বসে খাবো? না রে বাবা, আমি বরং পরে খেয়ে নেব। তুই এখন একটু ভালো করে খাতো দেখি, কতদিন হয়ে গেল তোকে পাশে বসিয়ে ভাত বেড়ে খাওয়াতে পারি না। ঠিক আছে মা, তুমি যখন বলছো। মা, আমাকে একটু পানি এনে দিতে পারো? গলাটা একদম শুকিয়ে গেছে। হ্যাঁ বাবা, তুই একটু বস, আমি এক্ষুনি তোর জন্য পানি নিয়ে আসছি। এরপর এভাবে কিছুদিন চলে যায়, কিন্তু সুজনের সুস্থ হওয়ার কোনো নাম নেই। ওর জ্বর দিনের পর দিন বেড়েই চলেছে। কি যে করি ছেলেটাকে নিয়ে, জ্বর যে বেড়ে চলেছে ক্রমাগত। ওর ভালো চিকিৎসা করাতে হবে, কিন্তু এর জন্য যে অনেক টাকা দরকার। আমি এত টাকা কোথায় পাবো? আজকাল কেউই বাকিতে কিছু দিতে চায় না। বিশ্বাস কমে দুনিয়াতে আর কিছুই নেই। কি করবো কিছুই যে আমি ভেবে পাচ্ছি না। দুইটা থালা ছিল, তাও একটা বন্ধ রেখে এসেছি, আর একটা আছে, সেটা দিয়ে তো ছেলেটাকে দুবেলা ভাত খেতে দিতে হবে। এখন আমি কি করব? আর একটা কাজ করলে কেমন হয়, আমার বিয়ের শাড়িটা তো আছে, যদিও শাড়িটা অনেক পুরনো কামের, এখন বিক্রি করলে হয়তো কিছু টাকা পেলেও পেতে পারি। দেখি, পুরনো দোকানে নিয়ে গিয়ে দেখি শাড়িটা বিক্রি করা যায় কিনা। তাহলে সে টাকা দিয়ে ছেলেটার জন্য কিছু ওষুধপাতি নিয়ে আসবো। ওগো, এই শাড়িটা দিয়ে যে তুমি আমাকে এ ঘরে বউ করে এনেছিলে,
আজ তোমার ছেলের চিকিৎসা করার জন্য যে এই স্মৃতিটাও আমার মুছে ফেলতে হচ্ছে, আমাকে তুমি ক্ষমা করে দিও। এরপর বুড়ি তার শাড়িটি বিক্রি করতে নিয়ে যায় এক পুরনো দোকানে। ও সেখান থেকে টাকা নিয়ে বুড়ি তার ছেলের জন্য ওষুধপত্র কিনে নিয়ে বাড়িতে আসে। সুজন বাবা, এই দেখ তোর জন্য আমি ওষুধ নিয়ে এসেছি, তাড়াতাড়ি খা, দেখবি এবার তুই ঠিকই সুস্থ হয়ে যাবি। ঠিক আছে মা, কিন্তু তুমি এত টাকা কোথায় পাচ্ছ? ঘরে তো কোনো টাকাই ছিল না আমার জানা মতে। তোকে এত কিছু ভাবতে হবে না। সন্তান অসুস্থ হলে মা তার সুস্থতার জন্য ঠিকই একটা উপায় বের করতে পারে। এখন তুই কি করে এসব বুঝবি? যখন তুইও সন্তানের বাবা হবি তখন বুঝবি সন্তান কি জিনিস। এরপর সুজন তার মায়ের দেয়া ওষুধ খেয়ে একদম সুস্থ হয়ে যায়। মা, আজ আমার শরীরটা একদম ঠিক লাগছে। মনে হচ্ছে আমি একদম সুস্থ হয়ে গেছি। যাই, এখন একটু কাজের খোঁজে বের হই। কতদিন হয়ে গেল কোনো কাজকর্ম নেই, বাজার সাজানো তো নেই ঘরে। আমি গেলাম মা। এরপর সুজন অনেক জায়গায় কাজের খোঁজ করে, কিন্তু কেউ তাকে কাজ দেয় না। তাই সে মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। মা, অনেক খুঁজলাম কিন্তু কেউই আমাকে কাজ দিল না। এখন কি করব মা? আর হাতেও কোনো টাকা নেই যে নতুন করে কোনো ব্যবসা শুরু করব নিজে। কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, তা না হলে দুই মা ছেলেকেই যে না খেয়ে মরতে হবে। দাঁড়া, আমি দেখছি কি করা যায়। এই নে, এই বালাটা তুই বাজারে নিয়ে বিক্রি করে আয়। তারপরে যে টাকাটা পাবি সেটা দিয়ে তুই নিজেই ব্যবসা শুরু কর। এটাই ছিল তোর বাবার দেওয়া আমার কাছে শেষ সম্মান। এর আগে আর একটা বালা ছিল যেটা দিয়ে তোর ছোটবেলায় অসুখের চিকিৎসা করতে বিক্রি করতে হয়েছিল। তুই আর দেরি করিস না, এখনই বেরিয়ে পড়। এরপর সুজন ওর মায়ের দেয়া বালাটা বাজারে বিক্রি করে একটা বড় দোকান দেয়। ও তার দোকানে ভালো বেচাকেনা শুরু হয়। এভাবে কিছুদিনের মধ্যে সুজনদের সংসারে সব অভাব দূর হয়ে যায়। বাবা সুজন, বহু কষ্টের পর আজ আমরা সুখের মুখ দেখছি। সংসারে আর আগের মতো অভাব নেই। আমারও তো বয়স হচ্ছে বাবা, সংসারের সব কাজ যে একা হাতে করতে খুব কষ্ট হয়ে যায়। এখন তুই একটা বিয়ে শাদী কর, ঘরে নতুন বৌমান। এবার আমি ছুটি নিয়ে বউয়ের হাতে সংসারের সব দায়িত্ব তুলে দিতে যাই। সুজনের মা এ কথা বলার কিছুদিন পরেই সুজন এক বড় ঘরের মেয়েকে বিয়ে করে ঘরে আনে। কিন্তু শুরু থেকেই ওর বউ ওর মাকে একদমই সহ্য করতে পারতো না। পেটটা খিদে কেমন চোচো করছে। এত বেলা হয়ে গেল, এখনো যে আমার খাবার সামনে পেলাম না। এই যে, তোমার মাকে গিয়ে বলো না সকালের খাবারটা নিয়ে আসতে। নাকি নতুন বউকে দিয়েই তোমরা রান্না করে খেতে চাইছো বলো তো? এখন থেকে তো তুমি এ বাড়িরই বউ। এখন থেকে রান্না বান্না বাড়ির সব দায়িত্বই তো তোমাকে নিতে হবে। মা তো এতকাল সব করেছে নাকি? এখন তুমি তোমার নিজের সংসারের সব দায়িত্ব নিজের হাতে তুলে নাও।
আমি তো এ বাড়িতে মাত্রই কাল বউ হয়ে আসলাম, এখনই তোমরা বুঝি আমাকে রান্নাঘরে পাঠাতে চাইছো? ছি 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 ছি, কি মানুষ রে বাবা তোমরা! নতুন বউ হয়ে এসেছি, দুদিন কি আমাকে রান্না করে খাওয়ানো যায় না? এটাও কি আমি আশা করতে পারি না একজন নতুন বউ হিসেবে? এই ছিল আমার কপালে। ঠিক আছে ঠিক আছে, এবার তুমি থামো। সাত সকালে এত ঝামেলায় আমার ভালো লাগছে না। আমি যাচ্ছি, মাকে বলছি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতে। এভাবেই কথার মার প্যাচে ফেলে আমি সব কাজে বুড়িকে দিয়ে করিয়ে নেব। আমাকে দিয়ে রান্না করিয়ে খাওয়া, তাই না? এত সহজ নয়। সারাদিন চাকরানির মতো খাটলে আমার এমন সুন্দর কাঁচা হলুদের মতো গায়ের রং দুদিন পরেই পরে কয়লার কালি হয়ে যাবে। তাকে আর আমি হতে দিতে পারি? মা, কত বেলা হয়ে গেল, তুমি এখনো যে আমাদের ঘরে খাবার পাঠানোর ব্যবস্থা করলে না? তুমি কি নতুন বউয়ের সামনে আমার মান সম্মান ডুবাতে চাও? আর দেরি না করে আমাদের ঘরে দুজনের জন্য খাবার পাঠানোর ব্যবস্থা করো। ঠিক আছে বাবা, আমারই ভুল হয়েছে, তুই ঘরে যা, আমি তোদের ঘরে খাবার নিয়ে আসছি এক্ষুনি। বৌমা, এই যে তোমাদের দুজনের খাবার নিয়ে এসেছি। আর কিছু লাগবে কিনা বলো, আমি এখানেই আছি। শুনুন শুনুন, খাবারের সামনে থেকে দূরে গিয়ে দাঁড়ান তো। খাবারের সামনে এভাবে খক খক করে কাশবেন না। খাওয়ার সময় এমন কাশি শুনলে গাটা কেমন ঘিন ঘিন করে ওঠে। যান, এখন আমার আর কিছু লাগবে না। জান তো, দুপুরের খাবারটা যেন সঠিক সময়ে পেয়ে যাই। এখন সামনে থেকে দূর হন তো দেখি। ওগো, নাও খেতে শুরু করি, চলো। নতুন বউয়ের কেমন ব্যবহার! ছেলের সামনে বউটা আমাকে কেমন কথা শুনিয়ে দিল, কিন্তু ছেলেটা কেমন চুপ করে তা বসে বসে শুধু দেখেই গেল। মায়ের হয়ে সে একটা কথাও যে বলল না। এই দিন দেখার জন্যই কে নিজের সর্বস্ব দিয়ে ছেলেটাকে আদলে রেখেছিলাম। যাই, এসব ভেবে আর কি হবে? আমার দুঃখ বোঝার তো এ পৃথিবীতে আর কেউই নেই। এখন গিয়ে দুপুরে রান্নাটা বসিয়ে দে, তা না হলে আবার বউ ছেলে মিলে ঝামেলা শুরু করবে। ওই তো মা দুপুরের খাবার নিয়ে এসেছে। রত্না, কাল থেকে তুমি রান্না করবে। মাকে এখন একটু বিশ্রাম করতে দাও। সে তো সারা জীবনই এই সংসারের জন্য শুধু করেই গেল। ওগো, এসব তুমি কি কথা বলছো? আমি রান্না করলে তো আমার এমন সুন্দর কাঁচা হলুদের মতো গায়ের রং পড়ে পাতিলের কালির মতো হয়ে যাবে। আমার বাপের বাড়ির লোক আমাকে এমন চাকানির মতো দেখলে কি বলবে বলো তো? তোমার কি কোনো মান সম্মান থাকবে? আমার বাবা আমার এত কষ্ট শুনলে এক্ষুনি আমাকে বাড়ি থেকে নিয়ে যাবে। সে বিষয়ে কি তোমার কোনো ধারণা আছে? না 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 বৌমা, তার কোনো দরকার নেই মা। এমন অলক্ষণে কথা তুমি বলো না। তুমি তো এ ঘরের লক্ষ্মী। সামান্য এই কাজের জন্য তুমি কেন তোমার সংসার ভাঙতে যাবে মা? তোমাকে কোনো কাজ করতে হবে না। আমি তো সারা জীবন করলামই, বাকি জীবনটাও না হয় করেই যাব। একবারে কবরে গিয়ে বিশ্রাম গ্রহণ করব। আমি গেলাম, আর যদি কিছু লাগে আমাকে শুধু একবার ডাক দিও। রত্না, কাজটাকে তুমি ভালো করলে। মা যে তোমার কথায় কত কষ্ট পেয়েছে তাকে বুঝতে পেরেছো? তোমার মায়ের কষ্ট বোঝার সময় নেই আমার কাছে। এত বিয়ের সময় যে আমার বাপের বাড়ি থেকে এতগুলো মোটা টাকা নিয়েছিলে তোমার ব্যবসাকে বড় করার জন্য, তখন কি বুঝেই টাকাটা নিয়েছিলে যে আমি এখন তোমার মায়ের কষ্ট বুঝতে যাব? জানো না, বইয়ের বাপের বাড়ি থেকে যারা টাকা নেয়
সেই বরদের সারা জীবন বউয়ের কাছে বেড়াল হয়েই থাকতে হয়। আমি কি বাবাকে সব ঘটনা জানাবো নাকি? না 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 না, তার কোনো দরকার নেই। তোমাকে কোনো কাজ করতে হবে না, মা সব কাজ করবে। এটাই বরং ঠিক আছে। তোমার কিছু লাগলে তুমি আমাকে বলো, আমি এনে দিব। কিন্তু তোমার বাপের বাড়িতে দয়া করে কিছু জানানোর দরকার নেই, কেমন? এই না হলো আমার বাধ্য বর। এভাবে কেটে যায় অনেকগুলো দিন। দিনে দিনে বয়সের ভারে রতনের মায়ের শরীরটা আস্তে আস্তে রোগ বাসা বাঁধতে শুরু করে। আজকাল সে চোখে সব ঝাপসা দেখতে শুরু করেছে। বাবা রতন, আজকাল চোখের সমস্যাটা খুব বেড়েছে বাবা। পুকুর থেকে পানি আনতে, হাঁটতে চলতে, সব কাজে খুব অসুবিধা হয়। সব কিছু ঝাপসা দেখি। আমার একটু চোখের চিকিৎসাটা করিয়ে দিবি বাবা, তা না হলে সব কাজকর্ম করা যে অসম্ভব হয়ে যাচ্ছে রে বাবা। এই দেখো, কাজ না করার নতুন মতলব এটেছে তোমার মা। বলি এসব চালাকি আমার সামনে করে কোনো লাভ নেই, কারণ আমার বাপের বাড়িতে দেখেছি কাজের ঝিয়েরা কাজ ফাঁকি দেওয়ার জন্য যে কত মতলব আটে। আমার সেখান থেকে এসব শিক্ষা হয়ে গেছে। আমি আপনার ছেলের মতো তো বোকা নই, বুঝলেন, যে কিছু একটা বাহানা বানিয়ে নিয়ে আসবেন আর তাই মেনে নেব। এসব চালাকি না করে এখন সামনে থেকে দূর হন তো, আর বাড়ির বাকি কাজগুলো দ্রুত করে ফেলেন, যান। হায় পোড়া কপাল, যে ছেলের জন্য জীবনের সব সুখ বিসর্জন দিলাম, সেই ছেলের সামনে তার বউ আমাকে চরম অপমান করলো। আর আমার ছেলেটা কেমন নিষ্ক্রিয় হয়ে তা বসে বসে শুধু দেখলো। এই কেমন বিচার! এইটি ছিল আমার ভাগ্যে। এভাবে কেটে যায় কিছুদিন। এরপর একদিন রতনের বাড়িতে তার বউয়ের এক বান্ধবী বেড়াতে আসে। রতনের মা সেই মেহমানের জন্য খাবার নিয়ে আসে। কিরে রত্না, তোর কাজের খাড়া এবং অন্ধের মতো পরে হাঁটছে কেন রে? এ তো লড়তে চড়তে 18 মাস। এসব অচল বুড়ো মানুষ কেন কাজে রেখেছিস? নিশ্চয় অল্প টাকায় পেয়ে গেছিস। শোন, আমার বাড়িতে ছিল এমন এক অচির বুড়ি, দিয়েছে ঘাট ধাক্কা দিয়ে বের করে, বুঝলি তো? কাজ নেই, কাম নেই, মাস শেষে শুধু টাকা দাও। মানে আসলে আপনি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখছেন? যান, দুপুরের রান্নার ব্যবস্থা করেন দিয়ে। সবকিছু আমাকে বলে দিতে হবে, তাই না? আমি না বলে দিলে কাজকর্মে যেন হাঁকি দেয়া যায় না, শুধু ফাঁকি দেওয়ার মতলব। একদম বেশ হয়েছে, দিয়েছিস আচ্ছা মতো ছেড়ে। আমিও কাজের লোকদের একদমই ছাড় দিই না, বুঝলি তো? হায় হায় হায়, এ আমি কি শুনলাম? আমি নাকি চাকরানি, আর ছেলের বউয়ের সামনে তার মেহমান আমাকে চাকরানি বলল, আর আমার ছেলের বউটাও তা চুপ করে শুনে গেল। এ আমি কোন দিনে এসে ঠেকলাম? সারাটা জীবন ছেলের জন্য সবকিছু বিসর্জন দিলাম, বিনিময়ে কিনা আমি পেলাম চাকরানির তকমা। এই কথা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না? এই যে মা, আপনি এখানে বসে কেন আছেন দুপুরের খাবার না দিয়ে? আপনি জানেন যে বাড়িতে আমার একজন মেহমান এসেছে, এখনো দুপুরের খাবার পেলাম না। আপনি কি মেহমানের সামনে আমার মুখটাকে পোড়াতে চান? তাড়াতাড়ি খাবার দিয়ে যান আমাদের ঘরে। বৌমা, যদি কিছু মনে না করো মা, আজ তো বাড়িতে অনেক ভালো মন্দ রান্না করেছি। আমাকে কি এক টুকরো মাছ দেয়া যায় বৌমা? তোমরা তো রোজই ভালো মন্দ খাও। আমাকে তো সবার খাওয়ার পর যা থাকে তাই খেতে দাও। কোনোদিন তো মুখ ফুটে কিছু চাইনি মা। শরীরটা বড্ড দুর্বল লাগছে।
আমাকে যদি এক টুকরো মাছ দিতে আজ। এই বয়সে এবার মাছও খাওয়া লাগে? বয়সের সাথে সাথে জিভটাও দেখি বড় হচ্ছে। ঠিক আছে, যাই হোক, আমরা খাওয়ার পরে যদি মাছ বাঁচে তাহলে আপনাকে আমি তা দিয়ে যাব। তবে ততক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। এখন তাড়াতাড়ি আমাদের ঘরে খাবারটা দিয়ে যান। এরপর ওদের ঘরে খাবার দিয়ে আসার পর বুড়ি তার ঘরে অনেক সময় বসে থাকে এক টুকরো মাছ দিয়ে ভাত খাওয়ার আশায়। এর কিছু সময় পর রত্না হাতে একটা বাটি নিয়ে শাশুড়ির ঘরে আসে। এই নিন মা, এখানে যা কিছু আছে সবই আপনার। তাড়াতাড়ি খেয়ে বাসনগুলো ধুয়ে আনুন। বৌমা, তুমি বড্ড ভালো মা। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। আজ তুমি আমার মাছ খাওয়ার আশাটা পূরণ করলে মা। আজ তাহলে আমি অনেক দিন পর সত্যি সত্যি মাছ দিয়ে ভাত খাবো। যাই, তাড়াতাড়ি খেতে শুরু করি। সেই কখন থেকে বসে আছি অপেক্ষা করি। খিদেই পেটটা একদম ফেটে যাচ্ছে। এই বলে রতনের মা খাওয়ার জন্য খুব উৎসুক হয়ে ওঠে। আর এদিকে সে ভালো করে চোখে দেখতে পায় না, যার কারণে সে ঠিকমতো মাছ বেছে না খেতে পারায় হঠাৎ তার গলায় কাঁটা আটকে যায় ও সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। কে কোথায় আছো? বৌমা, আমাকে বাঁচাও, আমার গলায় যে কাঁটা আটকে গিয়েছে, আমাকে তোরা বাঁচা। বুড়ির চিৎকার শুনে বুড়ির ছেলে ও তার বউ সেখানে ছুটে আসে। এ কি মা, তুমি এমন ছটফট করছো কেন? কি হয়েছে তোমার? আমাকে বাঁচা, আমার গলায় যে কাঁটা আটকে গিয়েছে, কিছুতেই সরছে না। আমাকে তোরা একটু ডাক্তারের কাছে নিয়ে যা। আমাকে বাঁচা, আমাকে তোরা বাঁচা, আমার খুব কষ্ট হচ্ছে। ওই দেখো, এই বুড়িটা যে কত নাটক করতে পারে বাবা। পানি খেলেই কাঁটা সরে যায়। কখনো শুনেছো গলায় কাঁটা আটকে কেউ মরেছে? বা শুনেছো কখনো গলায় কাঁটা আটকালে ডাক্তারের কাছে নেওয়া লাগে কাউকে? তোমার মা যা কত নাটক জানে। সত্যি, তোমাকে আমি বলে দিচ্ছি, তোমার মাকে তুমি খবরদার ডাক্তার কোনো কিছুই দেখাবে না। দেখবে ওটা পানি খেলে এমনি সরে যাবে। এমন আর্তনাদ করতে করতে বুড়ির সময় শেষ হয়ে আসে। আর বুড়ি যখন দেখে তার ছেলে ও তার বৌমা তার জন্য কিছুই করবে না, তখন সে মৃত্যুর আগে তার ছেলেকে অভিশাপ দিয়ে যায়। আমার সময় শেষের পথে। সুজন, আজ তোর যে বইয়ের জন্য তোর মায়ের মূল্য ফুরিয়ে গেল তোর কাছে, এই বই তোকে ছেড়ে একদিন গিন্নায় চলে যাবে। তো সব শেষ হয়ে যাবে। আমি তোকে মৃত্যুর আগে অভিশাপ দিয়ে গেলাম। এ কি, মা যে সত্যি সত্যি মারা গেল। এখন কি হবে রত্না? কি আর হবে, সবার যা হয় তাই হবে। বুড়িকে গিয়ে কবর দিয়ে এসো। ভালোই হলো, আপদ বিদেয় হয়েছে। এখন আমরা দুজন মিলে সুখে শান্তিতে সংসার করতে পারবো। আর কোনো ঝামেলা পোহাতে হবে না। একে, তোমার গায়ে হঠাৎ করে এসব কি হতে শুরু করেছে? মনে তো হচ্ছে এগুলো ছোঁয়াচে রোগ, কোনো সাধারণ রোগ নয়। না 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 না, তোমার সাথে আমি আর থাকতে পারবো না। তাহলে বাবা আমার গায়ে এসব রোগ ছড়িয়ে পড়বে। আমি এক্ষুনি আমার বাপের বাড়িতে চলে যাব সবকিছু নিয়ে। তোমার সাথে সংসার করা আমার পক্ষে আর সম্ভব নয়। থাকো তুমি, আমি গেলাম। রত্না, তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? আমি তো তোমার স্বামী। স্বামীকে সেবা করা যে স্ত্রীর দায়িত্ব। তুমি আমার এমন দুর্দিনে আমাকে ছেড়ে যেও না রত্না।
আমি তোমার জন্য আমার মায়ের সাথে কত দুর্ব্যবহার করেছি, সব সময় তোমার পক্ষ হয়ে কথা বলেছি। আমাকে ছেড়ে তুমি যেও না, দয়া করে আমার পাশে থাকো। ইস, দেখতেই যেমন গাটা ঘিন ঘিন করছে। তোমার মায়ের অভিশাপে আজ তোমার এই কঠিন রোগ হয়েছে। আমি বাবা এর ভিতর নেই, এ রোগ তাহলে আমারও ছড়াবে। তোমার মতো ঘরে পড়া রোগীকে টানার কোনো ধৈর্য আমার নেই বাপু। আমি চললাম। রত্না, রত্না যেও না রত্না, আমাকে একা ফেলে যেও না। আজ তোমার কারণে মায়ের অভিশাপে আমি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছি, আর তুমি কিনা আমাকে এই কথা শুনিয়ে চলে গেলে। আমি কি ভুল করলাম? আমি আমার বইয়ের জন্য তোমার সাথে কত দুর্ব্যবহার করেছি। এটা যে তোমার অভিশাপ না, আমি জানি। আমার মায়ের অভিশাপে আজ আমার এই অবস্থা হয়েছে।